নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো কিন্তু কমেন্ট করছো না, কিংবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এতে কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো, গল্প শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে পরবর্তী সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের ফোনে টুক করে চলে আসে। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। মৈত্রী চ্যাটার্জির কলমে কুমুদিনীর মুক্তি। নির্জন সড়ক পথ, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। শহরের শেষে একটা জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত বাড়ি থেকে একটা মেয়ের আর্তনাদ ভেসে এলো। হেল্প, হেল্প, প্লিজ হেল্প মি। মেয়েটিকে অন্ধকার বেসমেন্টে একটা থামের সাথে বেঁধে রাখা হয়েছে। একপাশে ছোট একটা চৌকির ওপর রাখা মোম স্ট্যান্ডে একটা মাত্র মোম জ্বলছে শুধু। সেই আলোয় মেয়েটি দেখতে পেল সম্পূর্ণ নগ্ন একটা দীর্ঘদেহী অতিমানব। একরাশ লোভ লালসার দৃষ্টি নিয়ে থপথপ করে এগিয়ে আসছে তার দিকে। হঠাৎ দরজার কাছে এসে হাজির হলো তার হবু স্বামী জর্জ। মেয়েটি চমকে উঠল জর্জকে দেখে, চিৎকার করে বলল, আমি তোমাকে বিশ্বাস করে এখানে এসেছি, আর তুমি আমার সাথে বেইমানি করলে। তোমার বাড়ি নিয়ে যাবার নাম করে সে একটা পাষণ্ড শয়তানের হাতে তুলে দিলে আমাকে। ছি 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 ছি। জর্জের মুখ দিয়ে একটি কথাই বেরিয়ে এলো, আমাকে মাফ করো জুলিয়া, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না যে শুধু আজকের রাতটা ওর সাথে কাটাও, তারপর কাল ভোরেই আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটি অনেক কাকুতি মিনতি করল ওকে ছেড়ে দেওয়ার জন্য। একজন এসে একটা ছুরি দিয়ে বাঁধন কেটে দিল, কিন্তু হাজার চেষ্টা করেও মেয়েটি জর্জের কাছে কোনো রকম সাহায্য পেল না। সেই অতিমানব লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। প্রচণ্ড রাগে ওর গায়ে থুথু ছিটিয়ে ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে নিজের বুকে বসাতে যেতেই শয়তানটা হাসতে হাসতে জুলিয়ার হাতটা মুচড়ে ধরে ছুরিটা নিল। তারপর একটানে জুলিয়ার পরনের গাউনটা ছিঁড়ে ওকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। কয়েক যুগের খিদে নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে শয়তানটা। হায়নার মতো হিংস্র হাসি হাসতে হাসতে বুভুক্ষের মতো ঝাঁপিয়ে পড়ল জুলিয়ার ওপরে। সারা রাত পাশবিক অত্যাচারের পর শয়তানটা জুলিয়াকে কি যেন শর্ত দিল, কিন্তু জুলিয়া তাতে রাজি হল না। রাগে হুঙ্কার দিয়ে উঠল সেই পাপাত্তা। জর্জকে ডেকে জুলিয়াকে বোঝাতে বলল। জর্জ বলল, জুলিয়া, তুমি পিসাকার সব শর্ত মেনে নিলে পিসাকাও তোমাকে ছেড়ে দেবে। কিন্তু জুলিয়াকে টলানো গেল না। এরপর শুরু হলো অন্যরকম অত্যাচার। কিছুক্ষণের মধ্যে দাপাদাপি, ধস্তাধস্তি, আর্তচিৎকার এবং পৈশাচিক হুঙ্কারে বাড়িতে বাসা বাঁধা চামচিকে, বাদুড়, সমস্ত নিশাচর পাখিরাও ভয় পেয়ে ডানা ঝাপটে উড়ে গেল ওই পরিত্যক্ত বাড়িটা ছেড়ে। আর কোনো শব্দ শোনা গেল না। বাড়িটা নিশুতি রাতের মতোই থমথমে নিশ্চুপ হয়ে গেল। তুই মহারাষ্ট্রের শানিবারওয়ারা কেল্লার নাম শুনেছিস ঈশান? এক নিঃশ্বাসে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুলে ফেলে সৌম্য ঈশানকে প্রশ্ন করল, না ভাই, গতবার দৌলতাবাদ ফোর্টে যাবার কথা হয়েছিল, কিন্তু বস ছুটি দিল না, তাই সেটা ক্যান্সেল করতে হলো। তারপর আর কোথাও যাওয়া হয়নি। কিন্তু এরকম বিচিত্র নামের দুর্গ যে কোথাও থাকতে পারে তা তো জানা ছিল না ভাই। আচ্ছা, তো হিস্টোরিক্যাল তো বটেই, এমনকি রীতিমতো হন্টেডও। আরে তুই কি হিস্ট্রি পুরো ভুলে মেরে দিয়েছিস নাকি? ওই কেল্লা যেমন তেমন কেল্লা নয়,
শুনেছি সন্ধ্যা 6টার পর কাউকে ওই দুর্গে ঢুকতে দেওয়া হয় না। সামনে তো পরপর 3 দিনই সকলের ছুটি আছে, তার সাথে আরও 3-4 ছুটি নিয়ে চল পুনেতে ঘুরে আসি। 6ষ্ঠ পেশোয়ার নারায়ণ রাওয়ের নাম মনে আছে তো তোর? ওই কেল্লায় কাকার ষড়যন্ত্রে গর্দি আক্রমণের দ্বারা তাকে হত্যা করা হয়। 1790 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি ওই কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দিনটা ছিল শনিবার। ওয়ারা শব্দের অর্থ হচ্ছে বসত বাড়ি, তাই ওই দুর্গের নাম হচ্ছে শানিবার ওয়ারা ফোর্ট। আমি যে কদিন থাকার কথা বলছি তার মধ্যে একদিন তো পূর্ণিমা তিথি পড়েছে, সম্ভবত আমরা যাওয়ার 2 দিন পরেই। শুনেছি পূর্ণিমার রাতে ওই কেল্লায় নাকি কাদের কান্নার আওয়াজ শোনা যায়। শুধু কান্নাই নয়, প্রতি পূর্ণিমার রাতেই নাকি গোটা কেল্লা জুড়ে ভৌতিক উপস্থিতি টের পাওয়া যায়। সামনেই তো পূর্ণিমা আসছে, সেই জন্যই আমি এই পরিকল্পনাটা করেছি। জানিসই তো, সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। ওকে বস, তবে তোরা কেউ রাজি না হলে কিন্তু আমি একাই রওনা দেব। সৌম্যর কথা শেষ হতেই রিমি, রিয়া এবং অভি এসে হুড়মুড় করে কিচেনে ঢুকে পড়ল। আজ রবিবার, ঈশানের বাড়িতে একটা কিটি পার্টির আয়োজন করা হয়েছে। ওরা সকলেই ঈশানের কলেজের সহপাঠী। বর্তমানে চাকরির ক্ষেত্র আলাদা হলেও সকলের মধ্যে সুসম্পর্ক টিকে আছে। সৌম্যর প্রস্তাব শুনে রিমি, রিয়া এবং অভি 3 জনই লাফিয়ে উঠল। ওরা সবাই অ্যাডভেঞ্চার প্রিয়, আর তা যদি কোনো ভুতুরে জায়গা হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম এক পায়ে খাড়া হয়ে যায়। রিয়া রিমি একসাথে বলল, তাহলে আজ থেকে গোছগাছ শুরু করে দিই। একদম একদম গুছিয়ে নে। আমি একটু আগেই স্ট্যাটাসে দেখেছি, ট্রেনের টিকিট পেতে কোনো অসুবিধা হবে না। আরে দাঁড়া, আগে আমি ছুটি পাই কিনা দেখি। যেভাবেই হোক পেতেই হবে বস। আমার তো কেল্লার ইতিহাস শুনেই বেশ রোমাঞ্চ লাগছে। তাছাড়া পুনেতে দেখবার মতন প্রচুর জায়গা আছে, আরও বেশ কয়েকটা নামকরা দুর্গ বা কেল্লাও আছে। পরের দিন ঈশান কনফার্ম করে বলল, টিকিট কেটে ফেল, ছুটি পেতে অসুবিধা হবে না। সবার আনন্দের সীমা আর ধরে না। হাওড়া টু আজাদ হিন্দ এক্সপ্রেসে টিকিট কাটা হয়ে গেল। অধীর আগ্রহে তারা অপেক্ষা করে রইল। অবশেষে হৈ হৈ করে নির্দিষ্ট দিনে যাত্রা করল পুনের উদ্দেশ্যে। অভি কানে হেডফোন গুঁজে গান শুনছিল। স্টেশন থেকে কেনা নিউজ পেপার দেখতে দেখতে হঠাৎ কি একটা খবর দেখে উত্তেজিত হয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। নিউজ পেপারে প্রথম পাতায় একটা মেয়ের ডেড বডির ছবি। সেটা সবাইকে দেখিয়ে খবরটা পড়তে লাগলো। খবরে লেখা, নিখোঁজ হবার 10 দিন বাদে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওই মেয়েটাকে তার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটা লেকের ধারে পাওয়া গেছে। সারা শরীর রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত। অমানসিক অত্যাচার এবং ধর্ষণের চিহ্ন স্পষ্ট। অনুমান করা হচ্ছে ধর্ষণের পর খুব ভয়ঙ্কর কিছু দেখে তার মৃত্যু হয়েছে। স্থির বিস্ফারিত চোখে তাকিয়ে আছে মেয়েটা। আতঙ্কে চোখের মনি ঠেলে বেরিয়ে আসতে চাইছে। নিম্নাঙ্গ বিকৃতভাবে চিরে ছিন্ন করে দেওয়া হয়েছে, কিন্তু শরীরে যে ধর্ষণের চিহ্ন রয়েছে তা যথেষ্ট সন্দেহজনক। মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে লেগে থাকা ধর্ষকের অঙ্গরস এবং গায়ের কালো পশম দেখে ঘটনাটা আদৌ কোনো মানুষের দ্বারা ঘটেছে কিনা তা নিয়ে পুলিশ ধন্দে আছে। খবরটা পড়ে ছবিটা দেখে শিউরে উঠল ওরা সবাই। অভি বলল, 1 মাসের মধ্যে এই নিয়ে পরপর 3টে ঘটনা ঘটে গেল। এগুলো কে বা কারা ঘটাচ্ছে? পুলিশের অনুমান যদি সঠিক হয় তাহলে কি সত্যি ওই আক্রমণকারী কোনো মানুষ নয়? তবে কি সে কোনো অজানা বন্য সাপদ, নাকি বন মানুষের মতো কোনো অতিকায় প্রাণী? এসব নিয়ে আলোচনা চলল বেশ খানিকক্ষণ। রিমি এবং রিয়া আপসেট হয়ে পড়েছিল খবরটা দেখে, কিন্তু তার মধ্যেও রিমি সৌম্যর কথা শুনে ওকে ভেঙচি কাটতে ছাড়ল না। চাপা স্বরে রিয়াকে বলল, হ্যাঁ, একেবারে তোর মতনই রাক্ষসে আচরণ। আর কি, তোর ওই দানবের মতো চেহারা দেখে শেষে পুলিশ তোকেই না দোষী ভাবে। চত্ব সব বিয়ে। রিমির কথা শুনে রিয়ার বিষম লেগে গেল হাসতে হাসতে। রিমি ওর নামেই যে কিছু একটা বলেছে সেটা ভালোভাবেই টের পেল সৌম্য। কটমট করে চেয়ে রইল ওদের দিকে। পুনে জংশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে শানিবারওয়াড়া কেল্লা অবস্থিত।
তবে পুনায় পৌঁছে প্রথমেই তারা ফোর্টের দিকে গেল না। প্রথম দুদিন আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলো দেখে তৃতীয় দিন বিকেলে একটা ট্যাক্সি নিয়ে দুর্গের উদ্দেশ্যে রওনা দিল। হোটেল থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। গাড়ি ফোর্টের সামনে এসে দাঁড়ালো। ভাড়া মিটিয়ে নেমে গেল সকলে। সৌম্য বলল, 6:30 বন্ধ হয়ে যায়, তার মধ্যে আর কতটুকুই বা দেখা যাবে। এদিকে আসল আকর্ষণ তো সন্ধ্যের পর, তবে যেহেতু ভিড়ভাড়টা নেই তাই ম্যানেজ করতে অসুবিধা হবে না মনে হয়। এসব কথাবার্তার মাঝেই রিমির চোখ হঠাৎ চলে গেল দূরে দাঁড়িয়ে থাকা একটা জটলার দিকে। চিৎকার চেঁচামেচি ভেসে আসছে সেখান থেকে। লোকজনের ভিড়ের ফাঁক দিয়ে দুটো রক্তাক্ত পা চোখে পড়তে রিমি ছুটে গেল সেদিকে। ওদিকে রিমিকে পরিমরি করে ছুটতে দেখে ওরাও দৌড়তে শুরু করলো। ভিড় ঠেলে সামনে যেতেই রিমির চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে লাগলো। সামনে একটা রক্তাক্ত লাশ পড়ে আছে, একটা বছর 20 মেয়ের লাশ, যার পা দুটোকে কেউ যেন মাঝখান থেকে চিরে নাভি পর্যন্ত 2 আধখানা করে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। থানায় খবর দেওয়া হলো। প্রত্যক্ষদর্শীরা জানালেন মেয়েটি স্থানীয় নয়, এখানে এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করে। ইদানিং একটা ছেলের সাথে আলাপ হয়েছিল। দুজনে একসাথে ইউনিভার্সিটিতে যাতায়াত করত। স্থানীয় পানের দোকানে চাঁদু বলল, एक काला चश्मा वाला आदमी अचानक चलती गाड़ी से लड़की को फेंक दिया और तुरंत गाड़ी लेकर भाग गया। গাড়ির নাম্বারটা যে ফেক তা তো বোঝাই যাচ্ছে। এদিকে রিয়া অসুস্থ হয়ে পড়েছিল দৃশ্যটা দেখে। ঈশান ওকে তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে নিয়ে গেল। সৌম্য বলল, লোকটা নির্ঘাত ছদ্মবেশে এসেছিল। তার বলতে, তবে তোর কি মনে হয় কাজটা কোনো মানুষই করেছে? এত নৃশংসতা এ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, আমি শিওর। কোনো হিউম্যান বিইং নয়। শোনো, মেয়েটার ঘাড়ের দিকটা লক্ষ্য করে দেখেছিস? মাথা শুদ্ধ ভেঙে একপাশে ঝুলছে। নিম্নাঙ্গের সাথে সাথে ঘাড় থেকে মেরুদণ্ড পর্যন্ত ধারালো কিছু দিয়ে লম্বালম্বি চিড়ে দেওয়া হয়েছে। আগন্তুককে চিহ্নিত করা যায়নি। পুলিশের কাজ করুক, আমি আমার মতন এগোবো। তার মানে তুই কি বেড়াতে এসেও গোয়েন্দাগিরি করবি নাকি? অবশ্য আমারও এতে সায় আছে। যেভাবে মানুষ মারতে পারে, সে মানুষ হোক বা বন মানুষ, দানব হোক বা পিশাচ, তাকে খুঁজে বের করতেই হবে। এবারে আমিও তোর অ্যাসিস্ট্যান্ট হব। তবে আমরা তো ট্যুরিস্ট পার্টি, লোকজন কতটাই বা আমাদের সাথে কোঅপারেট করবে, আদেও এই নিয়ে কথা বলতে চাইবে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। চান্দুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। ও যেমন পুলিশকে সাক্ষী দেবে, তেমন আমাদেরকেও হেল্প করবে। ও নিয়ে ভাবিস না। এখনই পুলিশ আসবে, ততক্ষণ অবধি তো ওয়েট করতেই হবে। কতগুলো বিষয় পয়েন্ট আউট করতে হবে, বুঝেছিস? কখন আসবে কে জানে। এত প্যাথেটিক জাস্ট আর নেওয়া যাচ্ছে না। ওদের কথা শেষ হতেই একটা কনভয় এসে দাঁড়ালো। এক মধ্যবয়স্ক স্বামী স্ত্রী গাড়ি থেকে নেমে ছুটে এলেন। ভদ্রমহিলার ডেড বডি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। ভদ্রলোক মাথায় হাত দিয়ে ডেড বডির পাশে বসে অশ্রু সংবরণ করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি আর থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। ওনারা মেয়েটির কাকা এবং কাকিমা। মর্মান্তিক দৃশ্য দেখে সকলের মনটা খারাপ হয়ে গেল। সেদিন আর ওদের ফোর্টে যাওয়া হলো না। পুলিশ বডি চেক করে ময়না তদন্তে পাঠানোর নির্দেশ দিল। হঠাৎ ঠাসাঠাসি ভিড়ের মধ্যে এক সুদর্শন যুবকের সাথে রিমির যেন চোখাচোখি হল। ছেলেটা স্থির দৃষ্টিতে মেয়েটির লাশের দিকে তাকিয়ে আছে। কয়েক মিনিট পর রিমির সাথে চোখাচোখি হতেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। রিমিও কি চোখ সরাতে পারছে না? তার মনে হলো এখনই ছেলেটার সাথে পরিচয় হওয়া দরকার। ওকে ওর চাই। ছেলেটিও যে তাকে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, রিমি সেটা স্পষ্ট টের পেল। ইতিমধ্যে ছেলেটি হঠাৎ ভিড় থেকে সরে গিয়ে হাঁটা শুরু করল। রিমিও সুযোগ খুঁজছিল। ঘাড় ঘুরিয়ে ইশারা করতেই রিমি ত্রস্ত পায়ে সেদিকে এগিয়ে গেল।
মনে মনে নিশ্চিন্ত হলো রিমি। ভাগ্যিস সৌম্য আর অভি কথাবার্তায় ব্যস্ত ছিল, তাই ব্যাপারটা খেয়াল করেনি, নইলে আর যাওয়াই হতো না। কিছু আগেই সন্ধে নেমেছে। মিনিট 10 ছেলেটাকে অনুসরণ করে হেঁটে যাওয়ার পর গাছগাছালিতে ঘেরা একটা প্রায় অন্ধকারাচ্ছন্ন বাড়ির বাগানে গিয়ে হাজির হলো দুজনে। গাছতলায় বসার জায়গা ছিল, সেখানে বসে রিমির সাথে হ্যান্ডশেক করে ছেলেটি। পরিষ্কার বাংলায় সে বলল, আমি জয়, তোমার নাম তো রিমি, আমি জানি সেটা। রিমি হাঁ করে তাকিয়ে রইল মুখের দিকে। তারপর দুজনের মধ্যে নানা রকম কথাবার্তা হতে হতে একসময় একে অপরের ঘনিষ্ঠ হয়ে বসল। জয় রিমির ঠোঁটে ঠোঁট রেখে ওর টপের বোতাম খুলতে লাগল। রিমির পরনের লং স্কার্টটা একদম পেটের কাছে তুলে দিয়ে নরম মসৃণ উরুতে হাত বোলাতে লাগল। রিমির সারা শরীর কামনার আগুনে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। রিমিকে সেখানে শুইয়ে দিয়ে নিজের ট্রাউজার খুলল জয়। এমন সময় বাড়িটার একটা ঘরে লাইট জ্বলে উঠল। খট করে জানলার ছিটকিনি খোলার শব্দ পেয়ে রিমি ঝটপট বেদি থেকে নেমে দাঁড়ালো। জয় হাতের তালুতে ঘুষি মেরে চুপ করে গেল। রিমির হাসি পেল জয়ের অবস্থা দেখে। রিমি হাত ঘড়ি দেখে বলল, 8টা বাজে জয়, আমাকে কিন্তু উঠতে হবে। ওদিকে জানলা দিয়ে একজন গাউন পরা মহিলা উঁকি মেরে এদিকে তাকিয়ে যেন কি বলতে লাগলো। তারপর চেঁচিয়ে উঠল। রিমি রুমালে মুখ ঢেকে দ্রুত গেট খুলে ছুটে বেরিয়ে গেল জয়ের সাথে। পিছন থেকে তখনও মহিলার মুখে অশ্রাব্য গালিগালাজ ভেসে আসছে। লজ্জায় রিমির মাথা হেঁট হয়ে গেল। নিজেকে ধিক্কার দিল মনে মনে। ছি ছি ছি, এটা আমি কি করলাম? নিজের ওপর কোনো কন্ট্রোল নেই আমার। আমি এতটাই হ্যাংলা যে সামান্য কয়েক মিনিটের পরিচয় একটা অচেনা ছেলেকে আমি শরীর দিতে বসেছিলাম, তাও আবার কোনো একটা গৃহস্থ বাড়ির বাগানে ঢুকে। ভদ্রমহিলার গালাগালি দেওয়া খুবই স্বাভাবিক ছিল। না না, সৌম্যরা আমাকে নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছে। এদিকে আসার সময় আমার রাস্তাটাও ভালো করে দেখা হয়নি। কথাটা মনে পড়তে রিমি বাধ্য হয়ে জয়কে বলল, আমাকে এখনই ফোর্টের দিকে নিয়ে চলো জয়, আমার বন্ধুরা নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে। জয় ওর হাত ধরে সরি বলল। রিমির খুব খারাপ লাগছিল, আবার জয়কে উপেক্ষা করতেও মন চাইছিল না। ফোর্টের কাছাকাছি এসে জয়কে বলল, বাই, সি ইউ। জয় একটা মোবাইল নাম্বার লেখা ছোট চিরকুট বের করে রিমির হাতে দিল। বলল, প্লিজ কল মি রিমি, ওয়েটিং ফর ইউ। জয় একটা গাছের আড়ালে দাঁড়িয়ে কথা বলছিল। নাম্বারটা দিয়ে খুব দ্রুত সেখান থেকে উদাও হয়ে গেল। রিমি নির্নিমেষে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। সে যখন ফোর্টের সামনে এসে দাঁড়ালো তখন গেট বন্ধ হয়ে গেছে। গোটা কেল্লা অন্ধকারে ঢাকা। ঝকঝকে সোনার থালার মতো পূর্ণিমার গোল চাঁদ ভেসে রয়েছে আকাশের বুকে। হঠাৎ কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কেউ মনের দুঃখে ডুকরে ডুকরে কাঁদছে। সৌম্য বলেছিল যে পূর্ণিমার রাতে কেল্লায় নাকি অতৃপ্ত আত্মাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কান্নার শব্দটা কি তাহলে কেল্লার ভেতর থেকেই আসছে? প্রাচীরের গা ঘেঁষে দাঁড়িয়ে কান পেতে ভালো করে শোনার চেষ্টা করল রিমি। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝে গেল কান্নার আওয়াজটা কেল্লা থেকে আসছে না, বাইরে থেকে আসছে। তারপর আর কিছু বুঝে ওঠার আগেই হাতে একটা শীতল স্পর্শ পেয়ে চমকে উঠল রিমি। মনে হলো তার হাত ছুঁয়ে একটা কালো ছায়া খুব দ্রুত কাঁদতে কাঁদতে তার সামনে দিয়ে চলে গেল। ভয়ে রিমির হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই ছায়ামূর্তি খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে অতিলৌকিক কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, রিমি, রিমি, বিপদ ঘনিয়ে আসছে, সাবধান, পালাও, পালাও এখান থেকে। রিমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। হুঁশ ফিরতেই তার মনে হলো, কে কে আমাকে পালাতে বলল? ওই ছায়ামূর্তি কোন বিপদের কথা বলতে চাইছে? কিন্তু কিন্তু কেন? এমন সময় রিমির সমস্ত চিন্তাভাবনা ছেদ করে কতগুলো পরিচিত কণ্ঠ ভেসে এলো।
রিয়া, অভি, সৌম্য, ঈশান সবাই তার দিকে ছুটে আসছে। সবার চোখ মুখে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার ছাপ লেগে আছে। ওরা সবাই একসাথে চেঁচিয়ে বলল, তোর মোবাইলটাও সেই বিকেল থেকে রিয়ার ব্যাগেই রয়ে গেছে, কোনো কন্ট্যাক্টই করতে পারলাম না। এতক্ষণ ধরে অনেক জায়গায় খুঁজলাম, না পেয়ে শেষে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাবার জন্য গাড়ির খুঁজে এদিকে আসলাম। রিমির মনে পড়ে গেল সে আজ খালি হাতেই বেরিয়েছে। ফোর্টে আসার সময় রিয়ার ব্যাগে পার্স আর মোবাইলটা রাখতে দিয়েছিল। রিমি ওদের প্রশ্নের উত্তর কি দেবে তা ভেবে পেল না। সত্যিটা বললে ওরা ওকে আস্ত রাখবে না। সৌম্য এমনিতেই রকচটা, ধমক দিয়ে বলল, হ্যাঁ রে, চুপ করে আছিস কেন? আমাদের এভাবে নাজেহাল করার মানেটা কি? বিকেলে ওরকম একটা মারাত্মক ঘটনা ঘটে গেল, সবার মনের ওপর যথেষ্ট চাপ পড়েছে, তার মধ্যে তুইও হঠাৎ না বলে কই উধাও হয়ে গেলি। অচেনা জায়গা, দুশ্চিন্তায় আমাদের তো হাত পা সেদিয়ে গিয়েছিল। রিমি কোনো মতে ঢোক গিলে বলল, সরি রে, তবে ইন্টেনশনালি আমি কিছু করিনি। আমি তো তোদের সাথে ওখানেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ ভিড়ের মধ্যে একজনকে দেখে আমার খুব চেনা লাগলো। মনে পড়ে গেল ও আমাদের কোম্পানির হেড অফিসের স্টাফ, তাই ওর সাথে কথা বলতে গেলাম। পরিচিত বলে কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেছিলাম। ও বলল ও নাকি ফ্যামিলি নিয়ে সেন্ট্রাল হোটেলে উঠেছে। কিছুক্ষণ কথা বলে আমাকে বাই করে চলে গেল। তারপর এদিকে ফিরে আসতে গিয়ে আমি রাস্তা হারিয়ে ফেললাম। অনেকক্ষণ ধরে খুঁজে তারপর পেলাম। গুল মারিস না রিমি, তোকে আমি যথেষ্ট ভালো করে চিনি। তুই যে মিথ্যে বলছিস সেটা তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবাই চুপ করেছিল। সৌম্য রেগে মেগে আরও কি যেন বলতেই যাচ্ছিল। এই সময় অভি তাকে থামিয়ে দিয়ে বলল, এই সৌম্য, শোন, যা হবার হয়ে গেছে। রিমি ফিরে এসেছে, এটাই যথেষ্ট। আমরা তো কেউ বাচ্চা নই, তাই না? কারো কিছু ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে। তবে একটাই আফসোস, জানিস তো, এত দূর এসেও পূর্ণিমার রাতে কেল্লা দেখবার সৌভাগ্যটা আর হলো না। এখন এমনি নর্মালভাবেই দেখতে হবে। সৌম্য অভির কথা শুনে তখনকার মতো চুপ করে গেলেও রাগে ফুঁসছিল। কটমট করে তাকিয়েছিল রিমির দিকে। রিমি চুপচাপ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অভি মুখ টিপে হেসে রিয়া আর ঈশানকে ফিসফিস করে বলল, বাপরে, সৌম্যমালটার কি রাগ! রিমির ওপর বেশ একটু ইয়ে আছে কিনা, তাই বেজায় চটে গেছে। ঈশান এবং রিয়া খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। ওদের দেখে সৌম্য চোখ পাকিয়ে বলল, বিসির দল, আয় একবার হোটেলের রুমে, সব কটাকে একসাথে দেখে নেব। শালা। সৌম্য গটগট করে চলে গেল। আবার একচোট হাসির ফোয়ারা উঠল ওদের মধ্যে। হোটেলের রুমে ফিরে রিমি চুপচাপ ব্যালকনিতে বসেছিল। অভি, সৌম্য, ঈশান তাদের রুমে বসিয়ে আড্ডা দিচ্ছে। ঈশান ব্যালকনিতে এসে বলল, কিরে রিমি, এখানে চুপ করে বসে আছিস যে? আরে কালকে কি দেখবো, কোন দিকে যাব, তার একটা চক আউট করে নিতে হবে তো নাকি? রুমে আয়। রিমি ধরা গলায় বলল, তোরা প্ল্যান করে জানা, যেখানে যেতে বলবি সেখানেই যাব। ঈশান রিমিকে আর ঘাটালো না। সে টের পেল কোথাও যেন একটা তাল কেটে গেছে, কিছু একটা ঘটে গেছে। ঈশান ওকে একা থাকতে দিয়ে রুম থেকে চলে গেল। সৌম্য ঈশানকে হতাশ হয়ে ফিরে আসতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। অভি বলল, কিরে ঈশান, রিমি এলো না? কোনো কারণে বেচারি আপসেট হয়ে গেছে, ওকে ওর মতো থাকতে দে, সময় হলে ঠিক হয়ে যাবে। এসব কথাবার্তার মাঝেই অভির ফোনটা হঠাৎ বেজে উঠল। মোবাইলে কথা বলতে বলতে অভি বারান্দায় এসে হাজির। স্পিকার অন ছিল। পানবালা চান্দুর গলা পেল রিমি। চান্দু বলল, एक काला चश्मा वाला आदमी अचानक चलती गाड़ी से लड़की को फेंक दिया और तुरंत गाड़ी लेकर भाग गया। हाँ, मेरा अंदाज सही था। ठीक है चंदू भैया, कल सुबह आपसे मुलाकात होगी। কথা বলার পর লাইনটা কেটে দিয়ে অভি রিমির পাশের চেয়ারে গিয়ে বসল। রিমি উদাস দৃষ্টিতে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। অভিকে পাশে বসতে দেখে মুচকি হাসল সে। অভি
রিমির হাতে হাত রেখে বলল, কিরে, কি হয়েছে তোর? আমাকে বিশ্বাস করে বলতে পারিস, কথা দিলাম কেউ কিচ্ছুটি জানতে পারবে না। রিমির চোখ ছলছল করছিল, গাল বেয়ে একটা ফোঁটা অশ্রু গড়িয়ে এলো। অভিকে থ্যাঙ্কস জানিয়ে সে বলল, এখন নয়, পরে বলবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। কিন্তু অভি, তুই চান্দুর সাথে কি আজকের কেসটা নিয়ে কথা বলেছিলি? হ্যাঁ রে, আমার কেবলই মনে হচ্ছে ওটা কোনো মানুষের কাজ নয়। যার সাথে মেয়েটা মেলামেশা করত তার পুরো আইডেন্টিটিটাই ভুয়ো। এর মধ্যে একটা বিরাট রহস্য আছে। আমার মনে হয় ছেলেটা আদপে কোনো মানুষই নয়, মানুষ সেজে ঘুরে বেড়ানো কোনো পিশাচ বা শয়তান। আমি বিজ্ঞানের ছাত্র হলেও সুপার ন্যাচারাল কোনো কিছুকেই আমি অস্বীকার করি না। আমি প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট হিসেবে বহু জায়গায় ঘুরেছি। কোনো কোনো ক্ষেত্রে যেমন মানুষকে চোখে আঙুল দিয়ে তার হ্যালুসিনেশন কিংবা মনের ভুলটাকে দেখিয়ে দিয়েছি, তেমনি অনেক ক্ষেত্রেই আমাদের ইএমএফ ডিটেক্টরে সুপার ন্যাচারাল অর্থাৎ কিছু ভৌতিক অস্তিত্ব সত্যি সত্যি ধরা পড়েছে, যা প্রমাণ সহকারে আমাদের কাছে রেকর্ড করা রয়েছে। সুতরাং কোনো কিছুই অসম্ভব নয়। রিমি ভয় গুটিয়ে গেল। অচেনা অচেনা শহরে এসে আমি নিজেও তো একটা অদ্ভুত রিলেশনে জড়িয়ে পড়েছিলাম। না না না, জয়কে মন থেকে মুছে ফেলাটাই ভালো। ওকে তো আমি আমার হোটেলের ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই দিইনি, সুতরাং ওর সাথে দেখা হওয়ার কোনো চান্সও নেই। ও নিজেই নিজের নাম্বার শেয়ার করেছিল। সেখানে ফোন না করলে মিটে গেল। আর যদি যাতায়াতের পথে কোনোভাবে দেখা হয়েও যায়, আমাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, ব্যাস। রিমি নানান চিন্তায় ডুবেছিল। অভি ওর গালে একটা টোকা মেরে বলল, টেক ইউর টাইম বেবি। পরের দিন রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্ক, ফোইনিক্স মার্কেট সিটি, লালমহল ইত্যাদি দেখে যখন হোটেলের সামনে এসে হাজির, তখন বিকেল হয়ে গেছে। ওরা ঠিক করলো ফিরে যাওয়ার আগের দিন শনিবার ওরা ফোর্ট দেখতে যাবে। যাই হোক, গাড়ি থেকে নেমে সবাই হোটেলের লাগোয়া রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল। রিমি একটু পিছিয়ে পড়েছিল। এমন সময় এক ঝলক ঠান্ডা বাতাস তার কান ছুঁয়ে গেল। সঙ্গে সঙ্গে ফ্যাঁসফ্যাঁসে গলায় কেউ বলে উঠল, তোমার খুব বিপদ, এই জায়গা ছেড়ে চলে যাও, নিজের শহরে ফিরে যাও। রিমি হতবুদ্ধির মতো থমকে দাঁড়িয়ে পড়ল। কি এভাবে বারবার সাবধান করছে? কিসের বিপদ? অন্য কাউকে বলছে না, শুধু আমাকেই কেন যেতে বলছে? কেন চলে যেতে বলছে? ভেবে কুল কিনারা করতে পারল না রিমি। পরক্ষণেই মনে হলো, গতকাল মেয়েটার ডেড বডি দেখার পর থেকে ঘটনাটা মনের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে। তারপর থেকে অহেতুক খারাপ কিছু কল্পনা করে ভুলভাল শুনছি হয়তো, কিন্তু যখন সবাই একসাথে থাকছে তখন তো কিছু ঘটছে না, কিন্তু একা হয়ে গেলে আমি এসব শুনতে পাচ্ছি। এটা সেটা ভাবতে ভাবতে সে রেস্তোরাঁয় ঢুকে গেল। কফি, বড়া পাও ইত্যাদি খেতে খেতে আড্ডা দিচ্ছিল ওরা। রিমির খাওয়া শেষ, উঠে বেসিনে মুখ ধুতে গেল। হঠাৎ ওর চোখ গেল কর্নারের একটা সিঙ্গেল সিটের দিকে। সেখানে বসে জয় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ওকে দেখে রিমির বুক ধরফর করতে শুরু করল। জয় তাকে দেখে মিটিমিটি হাসছিল। আবার সেই কামনা মিশ্রিত মায়াবী চোখের দৃষ্টি। রিমির শরীর শিরশির করে উঠল সেই চাহনি দেখে। ওয়াশ বেসিনটা একদম কর্নারে, পর্দা দিয়ে গোল করে ঘেরা। জয় এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়ছে। পেছন থেকে রিমিকে জাপটে ধরে খানিকক্ষণ চুম্বন করার পর রিমির পরনের প্লাজোটা নামিয়ে দিল। তারপর গোপনাঙ্গ স্পর্শ করতে হাজার ভোল্টের শক খেল রিমি। আরেক হাত ততক্ষণে কামিজের নিচ পর্যন্ত পৌঁছে গেছে। রিমিকে দেওয়ালে ঠেসে ধরল এবার। জয়ের শরীরের প্রতিটা ওঠানামা পাগল করে দিল রিমিকে। লাভ ইউ হানি। বলো বলো কবে তোমাকে পুরোপুরি নিজের করে পাবো? হ্যাঁ।
জয়ের কথা শুনে রিমির গতকালের দেখা ঈশান রিয়ার বেডসিনের ঘটনাটা মনে পড়ে গেল। সবাই ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে ঈশান এসেছিল। রিমি যে জেগে আছে তা ওরা টের পায়নি। মেঝেতে শুয়েছিল ওরা। সেই দৃশ্য দেখে রিমির নিজেকেই সামলানো দায় হয়ে গিয়েছিল। ঈশান চলে যাওয়ার পর রিয়া যখন ঘুমিয়ে পড়েছিল তখন বারবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতে হয়েছিল তাকে। সেই দৃশ্যটা মনে করে জয়ের কাছে নিজেকে উজাড় করে দিল রিমি। নিচু গলায় বলল, তুমি বলো কবে ফিরতে চাও? আগামীকাল বিকেল 4:30 নাগাদ ফোর্টের সামনে ওয়েট করো, কেমন? রিমি খুশি হলো। একটা কথা ভেবে ওর বেশ নিশ্চিন্ত লাগছিল। রেস্তোরাঁটা আজ এরকম ফাঁকা ছিল বলেই জয়কে এতটা কাছে পাওয়া সম্ভব হলো। এদিকে বেসিনে আসার পর থেকে 10 মিনিটের বেশি সময় পেরিয়ে গেছে। এমন সময় দুজোড়া পায়ের আওয়াজ এগিয়ে এলো বেসিনের দিকে। সঙ্গে সঙ্গে জয় স্মার্টলি সাইডের পর্দাটা তুলে রুমালে হাত মুখ মুছতে মুছতে জেন্টস টয়লেটের দিকে এগিয়ে গেল। ভাবটা এমন করলো যেন হ্যান্ড ওয়াশ করতে এসেছিল। রিয়া এবং ঈশান নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল। ওরা কেউ জয়কে লক্ষ্য করল না। রিমি তাড়াতাড়ি বেসিনের কল খুলে মুখ ধুতে শুরু করল। রিয়া ভেতরে এসে রিমিকে চোখে মুখে জলের ঝাপটা দিতে দেখে বলল, কিরে এতক্ষণ লাগে হাত মুখ ধুতে? সেই কখন এসেছিস? তোর পিটপিটানি স্বভাবটা দেখেছি বেড়াতে আসলে আরো বেড়ে যায়। তাও ভালো তুই মুখ ধুচ্ছিস, আমি তো ভাবলাম 2 প্লেট বড়া পাও খেয়ে কমোডে গিয়ে বসে আছিস। রিয়া হাসতে হাসতে গড়িয়ে পড়ল ঈশানের গায়ে। রিমি ওদের ভেঙচি কেটে বেরিয়ে এলো, কিন্তু পরিস্থিতি হালকা করার চেষ্টা করলেও রিমির বুকটা তখনও উত্তেজনায় ধরাস ধরাস করছিল। সবাই সান্ধ্য ভোজ সেরে রুমে চলে এলো। রিমি মনে মনে বলল, খুব বাঁচান বেঁচে গেছি। দেরি দেখেও ওরা কোনো প্রশ্ন করেনি। আগামীকাল বিকেলে জয় পুনে শহর থেকে 12 কিলোমিটার দূরে পাষাণ লেকে বেড়াতে নিয়ে যাবে বলেছে। ওর বাড়ি নাকি ওই অঞ্চলেই। পাষাণ লেকটা খুব সুন্দর, একটা আর্টিফিশিয়াল লেক, যার সৌন্দর্যের টানে প্রচুর পর্যটক ওখানে বেড়াতে যায়। তবে বিকেলের পর থেকে ভিড়টা হালকা হতে শুরু করে। তাই 4:30 নাগাদ ফোর্টের কাছে দাঁড়াতে বলেছে। আগামীকাল কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। একটু আগে শুনলাম সৌম্য আর অভি সারাদিন মার্ডার কেসটা নিয়ে বাইরে কোথাও ব্যস্ত থাকবে, তাই ওদের নিয়ে তো কোনো চিন্তা নেই। কিন্তু রিয়া আর ঈশানকে কী বলে যে ম্যানেজ করব, যে কোনো উপায় হোটেল থেকে বেরোতে হবে। সৌম্য যা ইন্ট্রোভার্ট আর পজেসিভ, ওর সাথে সম্পর্ক রাখার চেয়ে জয়ের সাথেই খোলামেলা সম্পর্কে যাওয়া অনেক ভালো। তাছাড়া গত 6 মাসে 3 দিন সৌম্যর সাথে ফিজিক্যাল হয়েছে, কিন্তু এতটাই সেলফিশ যে নিজের ডিম্যান্ড মিটে গেলে আর ফিরেও তাকায় না। তাছাড়া ওর সাথে বিয়ে হলে আমাকে চাকরিটাও ছাড়তে হবে, 1000টা শর্ত। তখন হয়তো বন্ধু বান্ধব কারোর সাথে মিশতে দেবে না। এসব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যে আর এই রিলেশনে আগ্রহী নই, কাল ফিরে এসে এটা সাফ সাফ জানিয়ে দেবো ওকে। কিন্তু সৌম্য ছাড়া আমি কখনো কারোর সাথে যা করিনি, হঠাৎ পুনেতে এসে জয়ের সাথে একদিনের আলাপে আমার কেমন অবস্থা হয়ে গেল। নিজেকে সরাতে চাইলেও আমি সরাতে পারছি না। আজ রেস্টুরেন্টে যেটা ঘটলো সেটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু ওর কাছে তো আমাকে যেতে হবেই। ও আমার চুম্বকের মতো টানছে। রুমে এসে আনমনা হয়ে কথাগুলো ভাবছিল রিমি। ওদিকে তাস খেলা শুরু হয়ে গেছে অভিদের রুমে। রিয়া এসে ওকে ডেকে নিয়ে গেল। রাতে জম্পেস ডিনার করে সবাই শুয়ে পড়ার পর মাঝরাতে যথারীতি ঈশান এসে হাজির হলো। রিমি নিঃশব্দে মরার মতো পড়ে রইল। একবার ভাবলো ওদের দিকে তাকাবে না, কিন্তু চোখটা আপনা হতেই ঘরের মেঝেতে চলে গেল। ঈশান এসে রিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে শুরু করলো। ফ্রন্ট ওপেন স্লিভলেস নাইটির ফিতেগুলো খুলে দিল একটানে। সারা শরীর আঙুলের ছোঁয়ায় জিভের স্পর্শে রিয়াকে উদ্দীপিত করে তুলেছে। রিয়া দুহাতে ঈশানকে আঁকড়ে ধরে ওর ঘাড়ে পিঠে হাত বোলাতে থাকে। কাঁধে কানের লতিতে আলতো কামড় দিয়ে ওকে উল্টে পাল্টে বুক পেটে কোমরে পিঠে আলতো করে লাভ বাইটস দিতে থাকে।
ঈশান চরম উত্তেজিত হয়ে ওঠে। করিডোরের আলো দরজার তলা দিয়ে প্রবেশ করছে। সেই আবছা আলোয় রিমি রুদ্ধশ্বাসে তাদের ফোর প্লে দেখতে থাকে। নিজেকে জয়ের সাথে কল্পনা করে রিমি। কয়েক সেকেন্ডের মধ্যেই ঈশান এবং রিয়া সঙ্গমে লিপ্ত হল। চাপা শীতকার ভেসে আসছে রিয়ার গলা থেকে। বেশ কিছুক্ষণ দুটো শরীরের উত্থান পতন চলার পর ঈশানের গলা দিয়ে পরম তৃপ্তির শব্দ বেরিয়ে এলো। তারপর গভীর আশ্লেষে দুজন দুজনকে জড়িয়ে শুয়ে আছে। এই সুযোগটা কি কাজে লাগায় রিমি? সে বিছানায় উঠে বসে কপট রাগ দেখিয়ে বলে, কিরে, তোরা এসব কি শুরু করেছিস বলতো? আমি কিন্তু সব দেখে ফেলেছি। লুকিয়ে লুকিয়ে কতদিন ধরে এসব চলছে? হ্যাঁ, আমাকে একবার জানানোর প্রয়োজনটাও বোধ করলি না তোরা। ঈশানের কথা নয় বাদই দিলাম, কিন্তু রিয়া তুই তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারতিস। জানালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? রাগ দেখিয়ে কথাগুলো বলতে বলতে রিমি মুখ টিপে হাসছিল। রিয়া ঈশানের গায়ের চাদর দিয়ে কোনো রকমের নাইট ড্রেসটা পরে নিয়ে মেঝে থেকে উঠে এলো। রিমির হাত ধরে বলল, কাউকে বলিস না প্লিজ। কয়েকদিন পর ঈশানের প্রমোশনের চান্স আছে। আমরা ঠিক করেছিলাম প্রমোশন হলেই আমাদের ব্যাপারটা ডিসক্লোজ করব। বেশ, আমি কাউকে জানাবো না। এমনিতেও আমি জানাতাম না। তবে আমাকে একটা হেল্প করতে হবে তোদের। কি হেল্প বল? নিশ্চয়ই করব। আগামীকাল সৌম্য অভিরা বেরিয়ে গেলে বিকেল 4:30 নাগাদ আমিও একটা জায়গায় যাব। তোরা প্লিজ ওদের কিছু বলবি না। আর যদি আমি যাওয়ার আগেই ওরা ফিরে আসে, তাহলে কোনোভাবে ম্যানেজ করে আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিতে হবে। জাস্ট 2 ঘন্টার জন্য। পারবি তো? শিওর। তুই কি ডেটে যাবি? গতকাল তোর কোন অফিস কলিগকে দেখেছিস বললি? তার সাথেই যাবি বুঝি? না না, ওর সাথে নয়। আমি ফিরে এসে তোদেরকে সব কিছু বলবো। আগে ঘুরে আসি। ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। ঈশান ঠিক একটা ব্যবস্থা করে দেবে। ওদিকে ঈশান এতক্ষণ লজ্জায় কিছুই বলতে পারল না। কিন্তু রিমি কার সাথে ডেটে যেতে চাইছে সেটা ভেবে চিন্তায় পড়ে গেল। এদিকে যে অবস্থায় ও শুয়ে আছে, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। ঈশানকে উসখুস করতে দেখে রিমি হাসতে হাসতে বলল, থাক, আর লজ্জা দেখাতে হবে না তোকে। শোন, আমি ব্যালকনিতে যাচ্ছি। জামা কাপড়টা পরে নে শালা। পারিসও বটে। হ্যাঁ, অভিরা জেগে গেলে কিন্তু সব বুঝে যাবে। ঈশান লাজুক হাসি হেসে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিল। তবে তার মাথায় তখন একটাই চিন্তা, কে ওই ছেলেটা? রিমি রিয়াকে বেশি কিছু বলতে চাইল না কেন? ছেলেটা টুরিস্ট নয় তো? তাদের হোটেলে উঠেছে কি, নাকি লোকাল কেউ? ইতিমধ্যে রিমি চলে গেল ঘরে। ইতস্তত করতে করতে শেষে প্রশ্নটা করেই ফেলল ঈশান। হ্যাঁ রে রিমি, যার সাথে ডেটে যাচ্ছিস তাকে কি তুই আগে থেকেই চিনিস? অজানা অচেনা হলে সাবধান কিন্তু। তোরা এত চিন্তা করিস না তো, আমি ঠিক সময় মতো ফিরে আসব। ছেলেটা খারাপ নয়, এটুকু গ্যারান্টি দিতে পারি। রিমির কথা শুনে রিয়া এবং ঈশান দুজনেই একটু নিশ্চিন্ত হলো। ঈশান রাতে নিজেদের রুমে চলে গেল। রিয়া ঘুমিয়ে পড়েছিল। রিমির ঘুম এলো না। সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। শরীরে একটা অস্বস্তি হচ্ছে অনেকক্ষণ ধরে। জয়কে না পাওয়া অবধি যেন কোনো কিছুতেই শান্তি নেই তার। সে কথাই ভাবছিল রিমি। এমন সময় সেই মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ। আবার সেই ফিসফিসানি ভেসে এলো। ঘরের মধ্যে একটা ধোঁয়াটে অবয়বের সৃষ্টি হলো। হাওয়ার মতো কান ছুঁয়ে বলে গেল, রিমি, রিমি, তোমার খুব বিপদ। এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও। রিমি কিছু বলার আগেই ছায়া মূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল। কোনো অতিপ্রাকৃত ছায়া ঘরে এসে সাবধান করে দিয়ে গেল। কিন্তু কিসের বিপদ সেটা কিছুতেই জানা গেল না। কিন্তু সত্যি কি কেউ ঘরে এসেছিল, নাকি আমি দুঃস্বপ্ন দেখছি, আমি হ্যালোসিনেট করছি? ভাবতে ভাবতে রিমিও একবার ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করেই অভি আর সৌম্য বেরিয়ে গেল। ওরা প্রথমে ইউনিভার্সিটি হয়ে ভিক্টিমের বাড়ি যাবে। অভি বলল, আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে।
কারণ হাতে সময় থাকলে একবার নাসিকেও যাওয়ার চেষ্টা করব। উনা থেকে নাসিকের দূরত্ব 214 কিলোমিটার। তোরা তো নিউজে দেখেছিস দ্বিতীয় ভিকটিমের বাড়িটা নাসিকেই। যাই হোক, আমরা যদি আজই নাসিকে যাই দুপুরের মধ্যেই তোদের জানিয়ে দেব। তোরা তোদের ইচ্ছে মতন ঘুরে নিস। তবে এই রিমি সুন্দরীকে কিন্তু 1 সেকেন্ডের জন্য একা ছাড়িস না। আবার কাকে কোন ভিড়ের মধ্যে হয়তো সৌম্য ভেবে তার সঙ্গে চলে যাবে, তারপর খুঁজতে গিয়ে তোদের কাল ঘাম ছুটবে। অভির কথা শুনে ঈশানরা হাসছিল। রিমি খেপে গিয়ে বলল, উফ, ডিসকাস্টিং। তুই আর কোনো নাম পেলি না? তোর এই 4 অক্ষরের অ্যাসিস্ট্যান্টের সাথে আমার নামটা না প্লিজ আর জড়াস না, হ্যাঁ? তাছাড়া তোর বুদ্ধিরও বলিহারি যাই। ওই ধুমসো মালটা ছাড়া আর কোনো সহকারী কি জুটলো না তোর নাকি? চত্ব সব। রিমির কথা শুনে অভি খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, ওই যে তোর হার্ট থ্রব থপ থপ করতে করতে এসে গিয়েছে। রিমি অভির পিঠে একটা 82 সিক্কার কিল মেরে বলল, ওই জমদূতটাকে তোর যখন এতই পছন্দ তাহলে তোর ভগ্নিপতি করে নে না। ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে। আমি আমার বোনকে অকালে হারাতে চাই না। তার চেয়ে বরং ও সারা জীবন আমার সহকারী হয়েই থাকুক। তাহলেই বোঝ ও কোন গ্রহের জীব। হো হো করে হেসে উঠল সবাই। কিন্তু ওপর ওপর হাসলেও রিয়া এবং ঈশান রিমিকে নিয়ে যথেষ্ট টেনশনে ছিল। বেলা 3টে নাগাদ ঈশানকে কল করে জানালো ওরা এখন নাকি নাসিকে রয়েছে। খবরটা শুনে রিমি হাঁপ ছেড়ে বাঁচল। তার আর তর সইছিল না। বিকেল 4:30-র মধ্যে সে রেডি হয়ে ফোর্টের সামনে গিয়ে দাঁড়াল। গিয়ে দেখল জয় গাড়ি নিয়ে অন্য একটা রাস্তায় দাঁড়িয়ে আছে। রিমির চোখে সানগ্লাস ছিল, মুখে ওড়না দিয়ে ঢেকে রেখেছিল, আশেপাশে যাতে কেউ চিনতে না পারে। জয় ওকে ইশারায় হাত দেখিয়ে কাছে আসতে বলল। রিমি রাস্তা পার হয়ে সেদিকে যেতেই জয় ওকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিল। জয়ের সাবধানী আচরণ দেখে রিমি বেশ খুশি হলো। মাত্র 20 মিনিটের মধ্যেই পাষাণ লেকে পৌঁছে গেল ওরা। লেকটা যে আর্টিফিশিয়াল তা দেখে বোঝার উপায় নেই। মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল রিমি। হাতে হাত রেখে লেকের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিল ওরা দুজন। লোকজনের ভিড় একটু হালকা হতেই একটা ঝোপের আড়ালে গিয়ে বসলো দুজনে। রিমির চোখে চোখ রেখে জয় শটান ওর স্কার্টের নিচে হাত গলিয়ে দিল। দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গে জয়ের আঙুলের ছোঁয়ায় রিমির উত্তেজনা তুঙ্গে উঠল। হঠাৎ অপার্থিব কর্কশ কণ্ঠে কানের কাছে কে যেন বলে উঠল, তোর জন্যই তো অপেক্ষা করে আছি। আয় আয় রিমি, আমার কাছে আয়। আর কিছুক্ষণ মাত্র সময় বাকি। তারপর তো তুই আমার হয়ে যাবি। যেমনি ভয়ানক গর্জন তেমন তার বিভৎস হাসি। শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। রিমি সঙ্গে সঙ্গে ভয়ার্ত চোখে জয়ের দিকে তাকালো। কি হলো রিমি, সরে গেলে কেন? ততক্ষণে রিমির চোখ চলে গেছে বাইরের ঝোপঝাড়ে। গাছপালার আড়াল থেকে একটা কদর্য কালো মুখ বেরিয়ে এসেছে। গোল গোল লাল চোখ দুটো টুনি বাল্বের মতো জ্বলছে আর নিভছে। কি বিভৎস ভয়ঙ্কর সেই মুখের চেহারা! দেখতে দেখতে গোটা চেহারাটাই আড়াল থেকে বেরিয়ে এলো। চকচকে কালো পশমে ঢাকা বিশাল চেহারা, মাথার আকৃতি অনেকটা গল্পের বইতে পড়া ইয়েতির মতন। দুটো লোমস থাবায় কিছু একটা আঁকড়ে দাঁড়িয়ে আছে। সাদা ঝকঝকে তীক্ষ্ণ সদন্তের ফাঁক দিয়ে টাটকা রক্তের ধারা গড়িয়ে পড়ছে। মহানন্দে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রিমির দিকে তাকিয়ে লাল টকটকে জিভ দিয়ে দুবার ভারী ঠোঁট দুটো চাটল। রিমি চেঁচাতে গিয়েও থমকে গেল। একটা খটকা লাগলো তার মনে। জয় কি কিছুই দেখতে পাচ্ছে না? এটা কি করে সম্ভব? কদাকার দানবটা এমন ভাবে চেয়ে আছে যেন একটু পরে আমাকে গ্রাস করে নেবে, অথচ জয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। বিচ্ছিরি হাসির শব্দটা আবার ভেসে আসতেই রিমি ভয় কুঁকড়ে গেল। রিমিকে ঠক ঠক করে কাঁপতে দেখে জয় বলল, কি হয়েছে রিমি, তুমি এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? রিমি কোনো উত্তর দিল না, শুধু আঙুলের ইশারায় ঝোপটার দিকে দেখালো।
জয় সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি আছে ওখানে? তোমার চোখ মুখের এই দশা হলো কি করে? কি দেখে এত ভয় পেলে? কিছু তো নেই ওখানে। রিমি স্তব্ধ হয়ে গেল জয়ের কথা শুনে, কিন্তু রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রিস্ট ওয়াচটা দেখে নিল জয়। আহারে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ রিমি, কিছু নেই ওখানে। তুমি একটা কাজ করো, এখন চলো, লেক বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। তোমাকে এখন আমাদের আদি বাড়িতে নিয়ে যাব, আমার ঠাকুরদার বাবার আমলে তৈরি সেই প্রাচীন বাড়ি, বহুকাল ফাঁকা পড়ে আছে। বাবা মারা যাওয়ার পর থেকেই আমি দেখাশোনা করি। কথা বলতে বলতে জয় রিমিকে গাড়িতে তুলে নিল। পাষাণ লেক ছাড়িয়ে আরও ঘণ্টাখানিক যাবার পর একটা বিশাল পুরনো বাড়ির সামনে এসে জয় ওর গাড়িটা দাঁড় করালো। রিমির হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলল, ওয়েলকাম রিমি, ওয়েলকাম টু আওয়ার হাউস। সন্ধে হয়ে গেছিল ইতিমধ্যে। রিমি জয়কে থ্যাঙ্কস জানিয়ে অন্ধকারাচ্ছন্ন বাড়িটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। বহু প্রাচীন জরাজীর্ণ বাড়িটা দেখলেই বোঝা যায় কোনো এক সময় আলো ঝলমলে প্রাসাদ ছিল। তোমার পূর্বপুরুষরা কি রাজা ছিলেন? হ্যাঁ, তা ছিল বটে, তবে আমি তাদের সম্পর্কে বিশেষ কিছু একটা জানি না। আসলে আমার জন্ম হয়েছে পুনা শহরেই, ওখানেই আমরা রেন্টে থাকি। আসলে আমার ঠাকুরদা আমার বাবা মায়ের বিয়েটা মেনে নিতে পারেননি। ঠাকুরদা মারা যাওয়ার পর বাবার ওপরই এই প্যালেসের দায়িত্ব পড়লো, তারপর বাবাও চলে গেলেন, এখন আমার দায়িত্ব। এদিকে বেশ খানিকক্ষণ ধরেই জয়ের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে একটা অদ্ভুত শব্দ কানে আসছিল রিমির। বড় সড়ো ভারী চেহারার কেউ পা তাপিয়ে সেরে দিয়ে ওঠানামা করলে যেমন শব্দ হয় ঠিক তেমন চাপা গর্জনও কানে আসছিল তার। ক্ষণিকের জন্য অজানা ভয় রিমির বুকটা যেন কেঁপে উঠছিল, কিন্তু জয় আচমকা ওর নিচের ঠোঁটটা সজোরে কামড়ে ধরে ত্রস্ত হাতে ওর পোশাক খুলতে শুরু করে দিল। রিমি হেসে বলল, আরে আগে প্রাসাদের ভিতর নিয়ে তো চলো, রাস্তাতেই শুরু করে দেবে নাকি? ওদিকে শব্দটা ক্রমশ বেড়েই চলেছে। চাপা গর্জনটা ধীরে ধীরে হুঙ্কারে পরিণত হলো। রিমির বুকটা ছ্যাঁত করে উঠল মুহূর্তের জন্য। ওটা কিসের শব্দ জয়? তুমি যে বলেছিলে এই বাড়িতে কেউ থাকে না, ওটা কিসের গর্জন? জয় কোনো উত্তর না দিয়ে রিমিকে সম্পূর্ণ বিবস্ত্র করে কোলে তুলে প্রাসাদের পিছনে একটা জলাশয়ের কাছে নিয়ে গেল। পাথরের বিশাল বেদিতে জয় রিমিকে শুইয়ে দিল। জলো হাওয়া এসে গায়ে লাগছিল রিমির। জয় ওর সারা শরীরে চুম্বন দিতে লাগলো। ওদিকে প্রবল হুঙ্কারে রিমির হৃদকম্পন শুরু হয়ে গেল। ওটা কিসের শব্দ জয়? আরে ভয় নেই, ও কিছু না। কাছেই একটা ছোটখাটো চিড়িয়াখানা আছে, এছাড়াও চারিদিক নিস্তব্ধ, আর আওয়াজটা ওখান থেকেই আসছে, চিন্তা করো না। রিমির কিন্তু জয়ের কথাটা বিশ্বাস হলো না। ওটা মোটেও কোনো জন্তুর আওয়াজ নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। কিন্তু জয় মিথ্যে বলল কেন? আওয়াজটা তো প্রাসাদের ভিতর থেকেই আসছে। রিমি কিছু প্রশ্ন করার আগেই জয় তার শরীরটাকে উল্টে পাল্টে দিল। স্পর্শ সুখের আবেশে রিমির চোখ বুজে গেল। ওই হুঙ্কারের কথা বেমালুমভাবে ভুলে গেল সে। এভাবে কিছুক্ষণ চলার পর রিমির দুই পা প্রসারিত হয়ে এলো। হঠাৎ একটা ভয়ঙ্কর হুঙ্কার ভেসে এলো ওদের সামনে। আগন্তুকের ভয়ঙ্কর চেহারা দেখে রিমির বুক ধরাস ধরাস করতে থাকে। এ কার খপ্পরে পড়েছে সে? রিমি টের পেল সে এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। জয় তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই মুহূর্তে রিমির সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অতিকায় দানব, পাষাণ লেখে দেখা সেই দানবটা। তার মানে ও ঠিকই দেখেছিল। ভয়ানক হাসির সাথে কতগুলো কথা ভেসে এলো। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য পিসাকাস ওয়ার্ল্ড। জয়, জয় আমাকে প্লিজ বাঁচাও। জয়, জয়, আমাকে এভাবে একটা শয়তানের হাতে ফেলে দিয়ে তুমি চলে গেলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করলে? ও ও ও আমাকে মেরে ফেলবে জয়, আমাকে মেরে ফেলবে। জয়, 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 প্লিজ হেল্প মি। জয়, 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 প্লিজ হেল্প মি।
জয় জয় আমাকেও মেরে ফেলবে জয়। জয় প্লিজ প্লিজ হেল্প মি জয়, প্লিজ হেল্প মি। রিমির কান্না ছাপিয়ে বিকট হাসির শব্দ ভেসে এলো। জয় একটা থামের আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এলো না কিছুতেই। কারণ সে ভালোভাবেই জানে রিমিকে রক্ষা করলে সে নিজেই মারা পড়বে। বিশাখার অস্বাভাবিক লাল চোখ দুটো আগুনের মতো জ্বলছে। কান ফাটানো পৈশাচিক হুঙ্কারে প্রাসাদের চত্বর কেঁপে উঠেছে। জলাশয়ে জলও তোলপাড় শুরু হয়ে গেছে। লোভ লালসায় ভরা হিংস্র দৃষ্টি রিমির নগ্ন শরীর বুলিয়ে ওকে কাঁধে তুলে প্রাসাদের ভিতরে নিয়ে চলে গেল। এই মুহূর্তটার জন্য জয় অপেক্ষা করছিল এতক্ষণ। প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে রিমির বুক ফাটা আর্তনাদ ভেসে আসছে। জয় কান পেতে শোনে। সারা রাত পৈশাচিক অত্যাচারের পর রিমি জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওদিকে রিমি হোটেল থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে রিয়া এবং ঈশানও একটা গাড়ি নিয়ে রিমিকে ফলো করছিল। রিমি সেটা টের পায়নি। রিমিকে ফলো করে ওরা পাষাণ লেক পর্যন্ত এসেছিল, কিন্তু লেক থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর সড়ক পথে এসে জয়ের গাড়িটা কোন দিকে যেন উধাও হয়ে গেল। সেটা রিয়া ঈশান তো দূরের কথা, তাদের ড্রাইভার রণবীর পর্যন্ত ঠাউর করতে পারল না। তবে রণবীর হার ছাড়েনি। चिंता मत कीजिए बाबूजी, हम जान लगाकर कोशिश करेंगे। यहाँ से तकरीबन 33 किलोमीटर रास्ता एक ही सड़क पथ से जुड़ी हुई है। उस आदमी को गाड़ी लेकर यहाँ से ही लौटना पड़ेगा। अगर वो नहीं आया तो पुलिस को इन्फॉर्म करना पड़ेगा। ঈশানরা কিন্তু পুলিশের ঝামেলায় যেতে চায় না, তাই রণবীরকে এক্সট্রা কিছু টাকা দিয়ে ওখানেই ম্যানেজ করে রেখে দেয়। এদিকে অভিরা বারবার কল করছে, ওরা হোটেলে ফিরে এসেছে। ঈশান মিথ্যে কথা বলতে বাধ্য হলো। সে বলল, আমরা একটা জায়গায় আটকে পড়েছি, গাড়ির সমস্যা হয়েছে, ফিরতে দেরি হবে ভাই, গিয়ে সব জানাবো। এদিকে রাত 10টা অবধি ওয়েট করেও যখন রিমির হদিশ পাওয়া গেল না, তখন ঈশান নিজেই বলল, রিয়া, অভিদের এবারে সত্যিটা জানাতেই হবে। ওদের এখানে চলে আসতে বলে দিচ্ছে। সবাই থাকলে রিমিকে খুঁজে বের করতে সুবিধে হবে। রিমি যে বিপদে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ঈশানের কথা শেষ হতে না হতেই ওদের থেকে কিছুটা দূরে একটা গাড়ি এসে থামল। রণবীর সেদিকে ছুটে যেতেই গাড়ি থেকে কাউকে ফেলে দিয়ে গাড়িটা চোখের পলকে উধাও হয়ে গেল। রণবীর হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলল, बाबूजी, बाबूजी जल्दी आइए, बाबूजी जल्दी आइए। ঈশান আর রিয়া দৌড়ে গেল। রিমিকে কেউ যেন রেপ করে ফেলে দিয়ে গেছে। পোশাকগুলো পড়ে আছে একপাশে, সারা গায়ে নির্যাতনের চিহ্ন সুস্পষ্ট। রিমি জ্ঞান হারিয়েছে। ঈশান দুহাতে চোখ ঠেকে ফেলল। রিয়া রিমিকে আঁকড়ে ধরে কাঁদছিল। তারপর কোনো মতে নিজেকে সামলে ঈশান এবং রণবীরের সাহায্যে রিমিকে ধরাধরি করে গাড়িতে শুইয়ে দিল। ঈশান রিমির চোখে মুখে জলের ঝাপটা দিতে রিমির জ্ঞান ফিরে এলো। বাক শক্তি হারিয়ে গেছিল কিছুক্ষণের জন্য। ওই ঘটনার পর থেকেই রিমি একেবারে চুপচাপ হয়ে গেল। রাত 12:30 নাগাদ ওরা যখন হোটেলে ফিরল, তখন অভি আর সৌম্য বাইরে লনে ঘোরাফেরা করছিল। রণবীরকে সব কিছু শেখানোই ছিল। ট্রিপে বেরিয়ে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাবার কথা বলেছিল ওরা। নিজের ওড়নাটাকে কোনো রকমে রিমির রক্তাক্ত স্কার্টের ওপর জড়িয়ে দিয়েছিল রিয়া। সৌম্য কিছু না বুঝলেও রিমির সাথে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে এবং ঈশানরা সেটাকে লুকোবার চেষ্টা করছে, তা ওদের হাবভাব দেখেই ধরতে পেরে গেছিল অভি। রিমি ঠিক করে দাঁড়াতে পারছে না, সেটা ওর যন্ত্রণা ক্লিষ্ট মুখ দেখেই বোঝা যাচ্ছিল। অভি ঈশানের দিকে তাকাতেই ও চোখ নামিয়ে নিল। ঈশানের চোখের কোলে যে জল চিকচিক করছে তা অভির চোখ এড়ালো না। পরের দিন দুপুরেও রিমির সাথে অদ্ভুতুরে ঘটনা ঘটতে লাগল। দুজোড়া রক্তচক্ষু সবসময় বিভিন্ন চেহারা ধারণ করে তাকে যেন অনুসরণ করছে। কখনো রেস্তোরাঁয় বয় সেজে, কখনো পাশের রুমের বোর্ডার সেজে, এমনকি হোটেলের রুম বয় সেজে রুমে এসে রিমির উপর হামলা করার চেষ্টা করে যেতে লাগলো। কোনো এক অদৃশ্য শক্তি সবসময় তাকে তাড়া করে বেড়াচ্ছে। কানে তার চাপা গর্জন আর ভয়ানক হাসির শব্দ ভেসে আসছে অনবরত। সবসময় মনে হচ্ছে কেউ তার পিছু ধাওয়া করছে, কারো ছায়া পড়ছে, তার সাথে হাঁটছে কেউ।
অথচ পিছনে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। রিমি জানে না কেন এমন হচ্ছে, এবং এই ঘটনা থেকে মুক্তি পাবার যে উপায় জয় তাকে জানিয়েছিল সেটা করা কিছুতেই সম্ভব নয়। অথচ সেই কাজ করতে না পারলে রিমির মৃত্যু অবধারিত। সে পুরোপুরি শয়তানের নজরবন্দি। যতক্ষণ না ওই শয়তান পিশাকার শর্ত পূরণ হবে ততক্ষণ তাকে একভাবে কাজ করানো হবে। কাজটা অত্যন্ত ভয়ঙ্কর। পিশাকার চোখের সামনে রিমিকে তার বন্ধুদের মধ্যে কারো সাথে বিকৃত যৌন মিলন ঘটিয়ে শয়তানের হাতে তুলে দিতে হবে। নারী মাংসলোভী পিশাকার কেন যে হঠাৎ পুরুষ দরকার হলো তা ভেবে আশ্চর্য হয়েছিল রিমি। কিন্তু সে মনে মনে ঠিক করে ফেলেছে, পুরুষ হোক বা নারী, যতই তাকে ভয় দেখানো হোক, যতই তার উপর অমানসিক আক্রমণ ঘটুক, তার বন্ধুদের কারো সাথে এই ঘৃণ্যতম অপরাধ সে করতে পারবে না। তাতে যদি তাকে একা মরতে হয় তাই মরবে। এদিকে রিমির মনটা হালকা করার জন্য দুপুরে ঈশান ওদের সকলকে নিয়ে শনিবারওয়ারা কেল্লায় এসে উপস্থিত হল। কেল্লায় ড্রাইভার রণবীরকেই গাইড হিসেবে নিযুক্ত করেছিল তারা। সকলের সাথে রিমিও অবাক হয়ে ঐতিহাসিক ঘটনাবহুল ওই প্রাচীন কেল্লার রহস্যময় ইতিহাস শুনছিল মন দিয়ে। হঠাৎ একটা ভয়ঙ্কর বিভৎস চেহারা সরাসরি তার দিকে এগিয়ে আসতে দেখল রিমি। লাল টকটকে শয়তানি চোখের চাহনি। সে পুরুষ নাকি নারী তা বোঝার উপায় নেই। আশেপাশের লোকজনের শরীর ভেদ করে তার দিকে ছুটে আসছে, অথচ রিমি ছাড়া কেউ তাকে দেখতে পাচ্ছে না। তার ক্রুদ্ধ গর্জন রিমির কানে এসে পৌঁছে গেছে। রণবীরের পিছনে এসে দাঁড়িয়ে আছে সেই মূর্তিমান বিভীষিকা। রক্তমাখা লাল সাদা দাঁত বের করে রিমির দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ লম্বাটে দাঁত বাড়িয়ে রিমির টুটি চিপে ধরে কানে কানে বলে গেল, আর তো মাত্র একটা দিন সময় আছে। কালকের মধ্যে যদি তুই কাউকে না এনে দিস তাহলে তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না, আর অনেক যন্ত্রণা দিয়ে মারা হবে তোকে। তুই ভোগ না চালালে আমার বান্দা এসে ওই মেয়েটাকেও তুলে নিয়ে যাবে। তোর চোখের সামনে ছিঁড়ে খুঁড়ে খেয়ে বাকিটা তোর হাতে তুলে দেব, তারপর তোকেও মেরে ফেলা হবে। জঘন্য পৈশাচিক হাসিতে ফেটে পড়ল শয়তান পিশাকা। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রিমি দুই কানে হাত চাপা দিয়ে ভয় চিৎকার করে উঠেছিল। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর থেকেই রিমির আচরণ পাগলের মতো হয়ে গেল। কখনো কাঁদছে, কখনো নিজের মাথার চুল ছিঁড়ছে, কখনো প্রলাপ বকছে। সবকিছু 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 আমার জন্যই হয়েছে। আমি দায়ী। বলতে বলতে নিজেই নিজেকে আঘাত করতে লাগলো। ঈশানকে বলল, রিয়ার খুব বিপদ ঈশান। ওকে নিয়ে তুই কলকাতায় চলে যা, দেরি করিস না। তোরা সবাই আজ রাত্রে ট্রেনে ফিরে যা। তোদের খুব বিপদ। আমি মারাত্মক ভুল করে ফেলেছি। জয়কে বিশ্বাস করে ওর সাথে মেলামেশা করেছিলাম। আমি ভাবতেও পারিনি যে ওই জয় শয়তান পিশাকার আজ্ঞাবহ দাস। ওই পিশাচটা হুকুম করলেই জয় রিয়াকেও তুলে নিয়ে যাবে, ওর সর্বনাশ হয়ে যাবে। প্লিজ তোরা ওকে নিয়ে চলে যা। সবাই স্তব্ধ হয়ে গেল রিমির কথা শুনে। অভি আর সৌম্য ইতিমধ্যে অনেকগুলো তথ্য জোগাড় করেছিল। দুপুরে লাঞ্চের পর হোটেলের টেরাসে বসে সেগুলো নিয়ে আলোচনা করছিল ওরা। সৌম্য বলল, ফোর্টের কাছে যে মেয়েটির ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেছে, সেই মেয়েটির হবু স্বামীও একজন মিথ্যেবাদী প্রতারক। নিউজ পেপারে যে মেয়েটির ছবি দেখেছে, ওই একইভাবে তার সাথেও প্রতারণা করা হয়েছিল। প্রতিটা মৃত্যুর ধরনও একই রকম, এবং প্রতিটা ক্ষেত্রেই একটা কালো গাড়ি থেকে লাশগুলোকে ফেলে দিতে দেখা গেছে। তবে নাসিকের আগে প্রথম যেখানে ঘটনাটা শুরু হয়েছিল সেই মেয়েটির পরিবার কেসটাকে বেশি দূর এগোতে দেয়নি, তাই মেয়েটার সম্বন্ধে ডিটেলসে কিছু জানাও যায়নি। ভিতরের খবর চেপে দেওয়া হয়েছে। তবে ওই মেয়েটির বাড়িও যে এই রাজ্যেই এটুকু জানা গেছে। এদের তিনজনের মধ্যে একজন ইউনিভার্সিটির ছাত্রী, বাকি দুজন কলেজ পড়ুয়া। তিনটে মৃত্যু একই সূত্রে গাঁথা। এরা সকলেই হবু স্বামীর সঙ্গে ডেটে গিয়েছিল।
পৈশাচিক যৌন নির্যাতনের সময় এরা প্রত্যেকেই সাংঘাতিক ভয়ঙ্কর কিছু দেখেছে, এবং সেই অবস্থাতেই ধর্ষণের পর তাদের যৌনাঙ্গ চিরে ফেলা হয়েছে। তবে যৌন নিপীড়নের আগের মুহূর্তে ওই হবু স্বামীর সঙ্গে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের প্রমাণও পাওয়া গেছে, এবং তারপরেই অন্য কোনো প্রাণীর দ্বারা তারা ধর্ষিতা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না সৌম্য? সে তো বটেই, তবে ওই প্রাণীটার উপস্থিতি নিয়েও কতগুলো সংশয় থেকে যাচ্ছে। আমার মনে হয় ওই হবু স্বামীটি বিকৃত মস্তিষ্কের। সে নিজেই ওদের সবাইকে ওই ভয়ঙ্কর প্রাণীর হাতে তুলে দিয়েছে, অথবা ওই প্রাণীটার আস্তানার কাছাকাছি কোথাও তারা মিলিত হয়েছিল এবং সেখানেই ওই প্রাণীর আগমন ঘটেছে। একদম। তবে তুই যেটাকে অন্য প্রাণী ভাবছিস ওটা কিন্তু কোনো অদ্ভুত জীব বা প্রাণী নয়। আমি ড্যাম শিওর ওটা কোনো অতি প্রাকৃত সত্তা। ওই জয় নামের ছেলেটিকে রিমির সাথে ওর পরিচয় হলো কিভাবে, আর কোথায় বা হলো? কেন ও রিমির এত বড় ক্ষতি করতে গেল? শয়তান পিসাকাই বা কে? জয় কেন রিমিকে তার কাছে নিয়ে গিয়েছিল, আর রিয়াকে নিয়ে রিমি আমাদের সবাইকে কেন কলকাতায় ফিরে যেতে চাইছে? কেল্লার ভেতরে কাকে দেখেও ভয়ে অজ্ঞান হয়ে গেল, আর গত রাতে ঈশান কেন আমাদের সত্যিটা জানায়নি? এই প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে আছে রে অভি। এর কোনো সমাধান জানা আছে তোর? মাথাটা খাটা সৌম্য, এত সহজ বিষয়টাও তুই ধরতে পারলি না? রিমির সঙ্গে একান্তে কথা বল, তাহলেই সব জানতে পারবি। না রে অভি, তুই জিজ্ঞেস কর। রিমি এমনিতেই আমাকে সহ্য করতে পারে না, তার উপর এসব প্রশ্ন করলে তিক্ততা আরো বাড়বে। আমি ওকে ঘাঁটাতে চাই না, ওর নিজের ইচ্ছা মতন জীবন কাটাক। অভি খুশি হলো সৌম্যর কথা শুনে, মনে মনে বলল, যাক, এতদিনে সৌম্য আসল ব্যাপারটা বুঝেছে। কিন্তু রিমি, ওকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। রিমির সাথে অলরেডি সব কথা হয়ে গেছে। সৌম্যকে কিছু না জানিয়ে একটা প্ল্যান করেছে ওরা দুজনে। ঈশান এবং রিয়াও আছে ওদের সাথে। রিয়া এমনিতে ভীষণ সেন্সিটিভ মেয়ে, কিন্তু রিমির প্রাণ বাঁচাতে নিজের জীবনে তোয়াক্কা করে না সে। রিয়া ঠিক করে ফেলেছে, যদি মরতেই হয় ওই শয়তান পিশাকার হাতে কখনোই নয়। তার আগে নিজেকে শেষ করে দেবে ও, সেই ব্যবস্থাই করে যাবে। সৌম্য অভির সাথে কথা বলে ঘুমিয়ে পড়েছিল। ওকে না ডেকে বাকিরা সকলে ওই ফোর্টের সামনে ঘটনাস্থলে গিয়ে হাজির হলো। পানুওয়ালা চান্দু দোকান থেকে নেমে এলো ওদের দেখে। ওদের নানাভাবে হেল্প করেছে চান্দু। অভি একজন তুখোড় গোয়েন্দা, কলকাতায় ওর ভালো নামডাক আছে। নিজের সোর্স খাটিয়ে থানা থেকে এক্সপার্টের আঁকা 3টে স্কেচের কপি সংগ্রহ করেছে। অভি ব্যাগ থেকে একটা বড় খাম বের করে ঈশানের হাতে দিয়ে বলল, খুলে দেখ, এগুলো সবই ওই ভিকটিমদের হবু স্বামীর ছবি। দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে একটা ছেলেই বিভিন্ন সময় বিভিন্ন ভেক ধারণ করে নাম ভাঁড়িয়ে ওই ভিকটিমদের সঙ্গে মেলামেশা করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের বাড়ির লোককে দেওয়া 3টে ঠিকানায় ভুয়ো। তবে ছেলেটি স্থানীয় হলেও তার আসল পরিচয় কেউই জানে না। সে নিজেকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছে। রিমি রিয়া চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিল। ছবিটা রিমিরও চেনা। সেদিকে তাকিয়ে রিমি কিছু একটা ভাবছিল। হঠাৎ তার কানের কাছে এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। ফ্যাসফ্যাসে স্বরে কেউ বলে উঠল, আমি আগেই চলে যেতে বলেছিলাম, তাহলে আর কোনো বিপদ হতো না। ওই শয়তানটাকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। আর কেউ যদি একবার নজরবন্দি হয়ে যায়, সে আর চাইলেও পালাতে পারে না। ও শর্ত পূরণ করতে না পারলে তাকে মরতেই হয়। আমাকেও ওইভাবেই শেষ করে দিয়েছে। আমার নাম জুলিয়া। তবে ওই পিসাকার আসল রহস্য ভেদ করতে পারলে তোমরা হয়তো বেঁচে যাবে। রিমি চমকে উঠল মেয়েটার নাম শুনে। সে দেখল তার সামনে একটা বিভৎস বিকৃত ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। সেই মেয়েটির আত্মা, যার ডেড বডি এখানে পড়েছিল।
রিমি উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জুলিয়ার দিকে। ধীরে ধীরে মেয়েটা হাওয়ায় মিলিয়ে গেল। জুলিয়ার বলে যাওয়া কথাটা বারবার রিমির কানের কাছে বাজতে লাগলো। তবে রিমি হার মানার পাত্রী ছিল না। পরিকল্পনা অনুযায়ী সে অভিকে নিয়ে আগামীকাল ওই শয়তানের প্রাসাদে যাবে। জয় বলেছিল, রিমি, তুমি যদি শয়তানের শর্ত মেনে কাউকে আনতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলেই তুমি রক্ষা পাবে। আর কাউকে আনতে না পারলে শয়তান কিন্তু তোমাকে তাড়া করে ওই প্রাসাদেই নিয়ে যাবে এবং অকথ্য যৌন নির্যাতন চালিয়ে মেরে ফেলবে তোমাকে। তাই পরিকল্পনা মতো জয়কে গোপনে অভির কথা জানিয়েছে রিমি। যেভাবেই হোক ওই পিশাচটার হাত থেকে সবাইকে রক্ষা করবে সে। জয়ের সাথে বোঝাপড়াটাও আগামীকাল সে ওই প্রাসাদেই সেরে নেবে। ওকে জানতেই হবে এভাবে দিনের পর দিন মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কারণটা কি, কিসের স্বার্থ ওর, জয়ের আসল পরিচয় কি, ওই প্রাসাদের অন্ধকারে পিশাচের কোন রহস্য লুকিয়ে আছে, সব জানতেই হবে তাকে। চান্দুর সাথে কথা বলে অভি ড্রাইভার রণবীরের সাথে যোগাযোগ করল। রণবীরকে স্কেচগুলো দেখাতেই ও বিস্মিত হয়ে বলল, बाबूजी, ये लड़का हमारे मोहल्ले में एक पुराना मकान खरीदने के लिए आया था, लेकिन कुछ लोग उसे पहचान लिया। उन्होंने बोला कि ये लड़का बहुत बदमाश है। वो किसी भी आदमी के कहने से ब्लैक मैजिक यानी कि काला जादू करके दूसरों की जान के पीछे हाथ धोकर बढ़ जाता है, जीवन छीन लेता है और इस तरह उस आदमी से बहुत सारे रुपया कमाता है वो। इसलिए हम उसे हमारे मोहल्ले में मकान खरीदने नहीं दिए। রণবীরের কথা শুনে রিমি টের পেল জয় কিভাবে মেয়েদেরকে বশীভূত করে প্রেমের জালে জড়িয়ে ফেলে। তাকে ওই একইভাবেই জড়িয়েছে, কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করে ওই শয়তানের কাছে নিয়ে যাবার আসল রহস্যটা এখনো জানা বাকি আছে। ওকে গাড়ি থেকে ফেলে দেওয়ার আগে জয় বলেছিল, আমার জীবন মরণ নির্ভর করছে ওই পিসাকার ইচ্ছার উপরে, আর নিজেকে বাঁচাতে ওর আদেশ মতো কাজ করতে হয়েছে। তাই তো তোমাকে ওর হাতে তুলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রিমির কাছ থেকে পিশাচের ওই বর্ণনা শুনে রণবীর বলল, आप जिस शैतान पिशाच और हवेली की बात कर रहे हो, मुझे लगता है कि वो वही है जो बहुत साल पहले एक गुरुजी के द्वारा श्रापित हुआ था। विश्वंभर नाम का एक लालची आदमी था जो अपने गुरुजी की हत्या करके उनका सब कुछ लूट लिया था। उनकी बेटी से शादी किया, फिर पैसे के लालच में पत्नी को एक शेठ जी के पास बेच दिया। गुरुजी की बिटिया ने आत्महत्या की थी। गुरुजी मरते वक्त विश्वंभर को श्राप दिए थे कि पापी विश्वंभर का मनुष्य जन्म खत्म हो चुका, कुछ दिन के अंदर वो खत्म हो जाएगा। उसके बाद पिशाच बन के कई सालों तक रहना पड़ेगा उसे, पर सही वक्त आने पर एक मनुष्य के हाथ ही उसका मृत्यु होगा। तब विश्वंभर विश्वास नहीं किया ये बात, बल्कि वो हंस उठा और गुरुजी के मृत्यु के बाद उनकी बिटिया के नाम पर जो पैलेस था, विश्वंभर अकेला वहां रहने लगा। लेकिन गुरुजी का श्राप सही निकला। कुछ ही दिनों में विश्वंभर के घर में कोई आग लगा दिया। विश्वंभर का जलता हुआ लाश देखकर लोगों का आत्मा कांप उठा था, लेकिन वो इतना बुरा आदमी था कि कोई भी उसे बचाने की कोशिश नहीं की। और उस हादसे के बाद पैलेस के आसपास रहने वाले सारे लोग अपने अपने घरों को छोड़कर कहीं दूसरी जगह चले गए रहने के लिए। बाप रे, এও তো এক বিরাট ইতিহাস রে অভি। কি মারাত্মক লোভী আর শয়তান ছিল ওই বিশ্বম্ভর। নিজের স্ত্রীকে পর্যন্ত পয়সার লোভে এক শেঠের কাছে বেচে দিয়েছিল। কিন্তু গুরুজির অভিশাপে পিশাচ হয়ে ও তো আরও সাংঘাতিক হয়ে উঠেছে। এভাবে একটার পর একটা হত্যা করে যাচ্ছে। পিশাচ হোক বা মানুষ, সকলের সব পাপেরই একটা শেষ থাকে। ওই পিশাচটাও খতম হবে, মানুষের হাতেই খতম হবে। ওর গুরুজির দেওয়া ওই অভিশাপকে আমরাই সত্যি করব। সবাই সম্মতি জানালো।
পরিকল্পনা মতো পরের দিন সন্ধ্যের মুখে রিমি অভিকে নিয়ে জয়ের সাথে হাজির হলো ওই পিশাচের প্রাসাদে। রণবীরের সাথে কথা বলে রিমি জানতে পেরেছে যে ওই প্রাসাদের ব্যাপারে জয় আগাগোড়া তাকে মিথ্যে বলেছে। এই প্রাসাদ জয়ের পূর্বপুরুষদের নয়, এই প্রাসাদ বিশ্বম্ভরের গুরুজির পূর্বপুরুষদের সম্পত্তি। তার একমাত্র মেয়ে কুমুদিনীর বিয়েতে তিনি উপহার হিসেবে দান করেছিলেন, কিন্তু কুমুদিনীকে হত্যা করে তার নামাঙ্কিত কুমুদিনী প্যালেস দখল করে বসে আছে ওই শয়তান বিশ্বম্ভর, যেটা এখন পিশাচের প্রাসাদেই পরিণত হয়েছে। যাই হোক, জয় ওদের নিয়ে প্রাসাদে প্রবেশ করল। ঘুটঘুটে অন্ধকার এমনভাবে শিকারীর মতো ওঁত পেতে বসে আছে যেন সুযোগ পেলেই তাদের ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে। থপথপে ভারী পায়ে কারো চলাফেরার শব্দ হচ্ছে। এই শব্দ রিমির খুব চেনা। হঠাৎ একটা বিকট হুঙ্কার ছেড়ে শব্দটা ক্রমশ ওপর থেকে নিচে নেমে এলো। অভি সামান্য কেঁপে উঠলেও রিমি আজ এতটুকু ভয় পেল না। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। ওদিকে জয় একটা থামের আড়ালে গিয়ে তাদের লক্ষ্য করছিল। হঠাৎ পিছন থেকে দুটো শক্ত হাত এসে চেপে ধরল এবং তার মুখটাকে বেঁধে ফেলল। জয় টু শব্দটি করার ফুরসত পেল না। অন্ধকারে চাপা স্বরে রণবীর ঈশানকে বলল, काम तमाम हो गया बाबूजी, अब उस पिशाच को अकेला लड़ना पड़ेगा। অন্ধকারে মিশে দাঁড়িয়েছিল ঈশান। রণবীরের কথা শুনে হাসল। রিয়া প্রাসাদের বাইরে গাড়িতে স্টিয়ারিং ধরে বসে আছে। সে ড্রাইভিং জানে। তাকে বলা হয়েছে কোনো বেগতিক দেখলেই গাড়ি নিয়ে যেন সোজা পুলিশ স্টেশন চলে যায়। জয় ওদের পরিকল্পনা কিছুই টের পায়নি। ওরা যে আগে থেকে অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে তা ভাবতেও পারেনি সে। রণবীরের সাহায্যে জয়কে ক্লোরোফর্ম দেওয়া হয়েছে। আপাতত ওকে বাইরের বাগানে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। ওদিকে প্রাসাদের ভিতর তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে অভি এবং রিমি দুজনেই আঁতকে উঠল। হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো তাদের। চোখের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে রিমি অভি দুজনেই টের পেল প্রতিটা মেয়ে মৃত্যুর আগে কি চূড়ান্ত ভয় পেয়েছিল। শর্ত অনুযায়ী পিশাচের সামনে রিমিকে অভির সাথে বিকৃত যৌন মিলনে লিপ্ত হতে হবে এবং পিশাচের নির্দেশ না পাওয়া পর্যন্ত এক নাগাড়ে সঙ্গম চালিয়ে যেতে হবে। কিন্তু তার বদলে হঠাৎ পিশাচের শরীর থেকে বেরিয়ে এলো এক ভীষণ দর্শনা নারী সত্তা, কাম পিশাচিনী। সম্পূর্ণ নগ্ন হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে সে। পৈশাচিক উল্লাসে ফেটে পড়ছে অভিকে দেখে। তার বিজাতীয় হাসির শব্দে তাদের বুকের রক্ত হিম হয়ে গেল। অনবরত হাতুড়ির ঘা পড়ছে তাদের বুকে। একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল অভির সাহসী শির দ্বারা দিয়েও। এই ভয়ঙ্কর বিভীষিকার হাত থেকে কি করে মুক্তি পাবে তারা? রিমি ভয়ার্ত চোখে তাকিয়ে দেখল ওই পিশাচিনীর চোখ থেকে অনর্গল কামনার আগুন ঝরে পড়ছে। সুপুরুষ সুঠাম চেহারার অভিকে গ্রাস করতে চায় সে। তার জিভ দিয়ে পশুর মতো লালা ঝরছে। লোলুপ দৃষ্টিতে দুহাত বাড়িয়ে অভিকে ধরতে এলো সে। অভি ঘেন্নায় থুতু ছিটিয়ে দিল কামপিশাচিনীর গায়ে। প্রতিহিংসার হাসি হাসতে হাসতে অভির গলা পেঁচিয়ে ধরে টেনে আনলো নিজের দিকে। এক টানে অভির পোশাক ছিন্ন করে লকলকে রক্তমাখা আঠালো জিভ দিয়ে ওর সর্বাঙ্গ চাটতে লাগলো। কোনো মতে কোমর থেকে রণবীরের দেওয়া কুকুরিটা বের করে পিশাচিনীর বুকের মধ্যে চালিয়ে দিল সে। পিশাচিনীর গগন বিদারী আর্তনাদ ছড়িয়ে পড়ল প্রাসাদের আনাচে কানাচে, কিন্তু পরক্ষণেই আবার গর্জন করে হেসে উঠল সে। কুকুরের আঘাতে ক্ষতস্থানে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল সেখানকার চামড়া আপনা আপনি জুড়ে যাচ্ছে দেখে হাড় হিম হয়ে গেল তাদের। পিশাচিটা আবার অভির ওপর ঝাঁপিয়ে পড়ল। ওদিকে ঈশান আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। জয়ের জ্ঞান ফিরে এসছে ইতিমধ্যে। জয়ের কাছ থেকে যা জানার জেনে নিয়ে ওকে রণবীরের জিম্মায় রেখে ঈশান প্রাসাদের অন্দরমহলে ঢুকে পড়ল। বিশাল প্রাসাদ, একপাশে ওপরে ওঠার সিঁড়ি উঠে গেছে। এই পিশাচিকে খতম করার উপায় জানতেই হবে। কোথায় লুকিয়ে আছে সেই রহস্য? জয় তেমন কোনো তথ্য দিতে পারেনি, রহস্যটা ওরও অজানা। রণবীর ইতিমধ্যে জয়ের হাত পা বেঁধে দিয়েছিল। কিছুক্ষণ আগে জয় অভিকে জানিয়েছে যখনই কোনো মেয়ে কিংবা নারী
ওই পিশাচের নজরবন্দি হয়ে যায়, তাকে শর্ত অনুযায়ী একটি করে পুরুষ নিয়ে আসতে হয়। পিশাচের মধ্যে লুকিয়ে থাকা পিশাচী সত্তাটি তখন জেগে ওঠে এবং ওই পুরুষটিকে তার যৌন ক্ষুধা নিবারণের জন্য ব্যবহার করা হয়। লালসা মিটে গেলে পিশাচী ওই পুরুষটাকে মেরে ফেলে এবং তার মাংস ভক্ষণ করে। জয়কে যখন কালা জাদু করার অপরাধে তাদের মহল্লা থেকে বার করে দেওয়া হলো, তখন কোথাও আশ্রয় না পেয়ে একদিন ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এই প্রাসাদে এসে হাজির হয়। এখানে যে পিশাচের বাস তা জয়ের জানা ছিল না। পিশাচ তাকে প্রাসাদের মধ্যে ঘুরঘুর করতে দেখে টুটি টিপে ধরে নিয়ে আসে। সুদর্শন জয়কে দেখে পিশাচের মধ্যে থাকা নারী সত্তাটি জেগে ওঠে। জয়কে সে মিলনে বাধ্য করে, কিন্তু জয় তার অসীম যৌন ক্ষুধা নিবৃত্ত করতে পারে না। পিশাচী অতৃপ্ত রয়ে যায়, কিন্তু জয়কে সে প্রাণী না মেরে ভয়ঙ্কর শর্ত আরোপ করে। সে বলে, তুই নারীদের সম্মোহিত করে ছলে বলে আমার প্রাসাদে নিয়ে আসবে। সেই মেয়েকে ভোগ করার পরে সে যদি আমার শর্ত মেনে কাজ করে তাহলে সে মুক্তি পাবে, আর সে যদি তা না করে তাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই যতদিন না এই কাজে সফল হবি ততদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবি। এরপর থেকে জয় একটার পর একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে পিশাচের হাতে তুলে দিতে থাকে। রিমিও এখন সেটা জানে। সে এখন মুক্ত, চাইলেই চলে যেতে পারে, কিন্তু চলে যাবার ভান করেও রিমি গেল না। যে কোনো উপায়ে অভিকে বাঁচাতেই হবে, তাই অন্ধকারে মিশে রইল। এদিকে পিশাচের কবল থেকে অভি নিজেকে মুক্ত করতেই পারছিল না। কাম পিশাচী তার বিকৃত যৌন ক্ষুধা মেটাতে অভিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। হঠাৎ নারী কণ্ঠে কেউ যেন কানে কানে বলে গেল, উপায় একটা আছে। তোদের মধ্যে কাউকে ওই পিশাচীর নাভি থেকে যোনি পথ ছিন্ন করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কাজটা করতে পারলে ওর মধ্যে থাকা দ্বিতীয় সত্তাটিও অক্ষম হয়ে যাবে। তখন ওর গোটা শরীরে আগুন ধরিয়ে দিতে হবে। কথাগুলো শুনে চমকে উঠল রিমি। কে 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 কথা বলছে? এ তো জুলিয়ার আত্মা নয়। পিশাচ বধের রহস্য অন্য কারো জানার কথা নয়। তবে কি? দেখতে দেখতে এক নারী মূর্তি রিমির সামনে এসে দাঁড়ালো। বিশ্বম্ভরের স্ত্রী কুমুদিনী দেবীর অতৃপ্ত আত্মা। সময়ের নিয়মে তিনি আজ জেগে উঠলেন। ইতিমধ্যে ঈশানও সেখানে চলে এসেছিল। সে সব শুনে বলল, আমি ওকে খতম করব। ওদিকে পিশাচের আক্রমণে অভির শরীর থেকে রক্ত ঝরছিল। তার দেহে আর জুজবার ক্ষমতা ছিল না। রিমির সাথে পরামর্শ করে ঈশান খালি হাতে পিশাচের সামনে গিয়ে দাঁড়ালো। ওদিকে রণবীর জয়কে ঘায়েল করে গাড়িতে তুলে দিয়েছিল। সে চুপচাপ আত্মসমর্পণের ভঙ্গিতে হাত পা বাঁধা অবস্থায় পিছনের সিটে গিয়ে বসেছিল। রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে জয়কে দেখছিল। সেই সুযোগে সে পালাবার একটা চেষ্টা করে দেখল। তার শারীরিক ক্ষমতা লোপ পেলেও জাদুবিদ্যার বলে রিয়ার চোখে চোখ রেখে তাকে সম্মোহিত করার চেষ্টা করল। রিয়া সম্মোহিত হলে রণবীরকে মেরে রিয়াকে নিয়ে পালিয়ে যাবে, এমনটাই পরিকল্পনা করেছিল সে। রিয়াকে সময় সুযোগ মতো পিশাচের হাতে তুলে দিতে পারলে তার আয়ু অনেক দিন বেড়ে যাবে। তারপর আবার অন্য কোনো নতুন মেয়ে তার টার্গেট হবে। জয় নিজের মনে হাসছিল, ওদিকে রিয়াও তককে তককে ছিল। সে আন্দাজ করেছিল এমন কিছু ঘটতে পারে, তাই সে মোক্ষম টোপটা ফেলল। জয়কে দেখতে দেখতেই ফাইল করে কাটা তীক্ষ্ণ নখযুক্ত আঙুলগুলো শটানোর চোখের মধ্যে বিধিয়ে দিল। মুহূর্তের মধ্যে জয় দু চোখে অন্ধকার দেখল। চোখের কোণে রক্ত ঝরছিল। তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু চিৎকার করতে পারল না। রিমি অভি জয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে প্রাসাদে চলে যাওয়ার পরই রণবীর তার মুখটা বেঁধে দিয়েছিল। সে চাপা গোঙানির আওয়াজ এলো শুধু। রণবীর হাততালি দিয়ে হাসতে হাসতে বলে উঠল, सलाम मैडम जी, आपने सही वक्त पर बिल्कुल सही काम किया। वो शैतान अब किसी को सम्मोहित नहीं कर पाएगा।
उसे अब हवालात में ही दिन गुजारना पड़ेगा। যত নষ্টের মূল এই লোকটাই। এতগুলো মেয়েকে মেরেও ওর অনুতাপ নেই, আবার আমার সর্বনাশে ধান্দায় ছিল। এবার অন্ধ হয়ে বাকি জীবনটা তিলে তিলে মরুকো। জয় হাত জোর করে ক্ষমা চাইল বারবার। ওদিকে প্রাসাদের ভেতরে তখন দক্ষ যজ্ঞ চলছে। ঈশান পিশাচের সামনে গিয়ে দাঁড়াতেই সে অভিকে ছেড়ে ঈশানের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঈশান নিজেকে সঁপে দেওয়ার ভান করে পিশাচির সাথে মিলনে উদ্যত হতে লাগলো। পিশাচি খুশি হলো। তার ভিতরে থাকা পিশাচ সত্তাটি বলে উঠল, তোকে মারব না, এবার থেকে তুই হবি আমার আজ্ঞাবহ দাস। ঈশান পিশাচিকে আরও খুশি করতে ওকে নিয়ে প্রাসাদের মেঝেতে শুয়ে পড়ল। অভি অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েছিল। ধীরে ধীরে ওর জ্ঞান ফিরে এলো। অভি বুক ঘষতে এগিয়ে গেল পিশাচির পায়ের দিকে। পাশে মাটিতে কুকরিটা পড়েছিল। পিশাচিনীকে নানান ছলাকলায় ভুলিয়ে রেখেছিল ঈশান। অভি সুযোগ বুঝে কুকরিটা তুলে নিয়ে ঈশানের এক হাতে ধরিয়ে দিল। রিমি ইতিমধ্যে পিশাচির কদর্য শিং দুটোকে ওর দড়ি পাকানো চুলের সাথে বেঁধে দিয়ে টানতে শুরু করলো। পিশাচি ক্রুদ্ধ স্বরে হুঙ্কার ছেড়ে রিমিকে আঘাত করতে গেল। এদিকে অভির জামাকাপড় শতচ্ছিন্ন হয়ে গেল। ট্রাউজারের পকেটে তখনও সিগারেটের লাইটারটা ঝুলছিল। সেটা বের করে পায়ের দিক থেকে তখন আগুনের ছ্যাঁকা দিতে শুরু করলো অভি। পিশাচি ছটপট করছিল। সেই সুযোগে ঈশান ওর নাভি থেকে জনিপথ লম্বালম্বিভাবে চিরে ফেলতেই অভি ঘষ্টে ঘষ্টে এগিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিল। এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ল পিশাচির গোটা গায়ে। নারী পুরুষ মিশ্রিত হাড় হিম করা পৈশাচিক আর্তনাদে একসময় স্তব্ধ হয়ে গেল সে। প্রাসাদ কাঁপিয়ে কুমুদিনের অপার্থিব হাসির আওয়াজ ভেসে এলো। গুরুজির দেওয়া অভিশাপ অবশেষে আজ লোপ পেল। রিয়া আগেই সমুকে ফোন করে থানায় খবর দিতে বলেছিল। সমু পুলিশ নিয়ে হাজির হলো। ইন্সপেক্টর সিন্ধেজি জয়কে হ্যান্ডস্কাপ পরিয়ে জিপে তুলে নিলেন। কুমুদিনী দেবীর আত্মাকে বিদায় জানিয়ে 5 বন্ধু আনন্দে হই হই করতে করতে রণবীরের গাড়িতে উঠে পড়ল। কুমুদিনী প্যালেসের চিরদিনের মতো পিশাচ মুক্তি ঘটল। আজকের গল্প তোমার কেমন লাগলো এবং পরবর্তী গল্প তোমরা কিরকম শুনতে চাইছো তা জানাও কমেন্ট বক্সে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধারে ছিলাম আমি মেঘ। তাহলে আজকের মতো এতটুকুই। আবার আসবো নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।